কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এই সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। জমিগুলোর নিবিড় ব্যবহারের ফলে দেশে চারণভূমির যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়। গবাদির খাদ্য হিসেবে খৈল, ভুট্টা, ভুসি এবং BLRI উদ্ভাবিত নেপিয়ার ঘাস ইত্যাদি প্রধান। কিন্তু গবাদির কাঁচা ঘাসের চাহিদা মেটাতে বিভিন্ন অঞ্চলে ঘাসের বিকল্প হিসেবে খেসারি কালাইয়ের আবাদ করা হচ্ছে। খেসারি কালাই গবাদির জন্য একটি উৎকৃষ্ট কাঁচা ঘাস। ডাল জাতীয় ফসল কেটে গরুকে খাওয়ানো যথেষ্ট বিজ্ঞানসম্মত না হলেও কৃষকের হিসাবে দেখা গেছে যে পরিমাণ খেসারি কালাই উৎপাদিত হয় তার চেয়ে গবাদিকে কাঁচা ঘাস হিসেবে খাওয়ালে অনেক বেশি দুধ উৎপাদন হয়, গবাদি সুস্থ থাকে, অর্থও বেশি আসে। কৃষকদের পাশাপাশি কৃষানীরাও অতি সহজে সহজলভ্য এই ঘাস কেটে গবাদিকে খাওয়াতে পারেন। খেসারি কালাইয়ের পুষ্টিমানও অনেক। শাক হিসেবে কাণ্ডের উপরে অংশ বা আগা উঠিয়ে নিলে আরো নতুন শাখা প্রশাখা গজায়। খেসারি কালাই একদিকে যেমন ডাল জাতীয় ফসল, অন্যদিকে গবাদির একটি উৎকৃষ্ট খাবার। আমরা খেসারি কালাই আবাদ করি, বিঘে বোধ 8 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি করি। আর গরু খাওয়াই, ঘাস হিসেবে খাওয়াই আমরা, গরু পাকাই নিয়ে। গরু খাওয়ালে মানে স্বাস্থ্য ভালো হয়, গরুর দুধ বেশি হয়। আবার মনে করেন যে সেই শাকটা মাথাটা কাটিলে শাক হয়, এটা মানুষের উপকার হয়। সেই হিসেবে আমরা মনে করেন খেসারি কলাই বলি। কলাই বিক্রি করলে পারেও মনে করেন যে বিঘে বোধ 10 থেকে 15 মণ কলাই জন্মান যায়, কিন্তু কাঁদা তো জন্মাই নিয়ে দুধ বেশি করার জন্য। গরু দুধ বেশি হলে স্বাস্থ্য ভালো একটা গরু মনে করেন যে 80 থেকে 90, 1 লাখের উপরে পর্যন্ত বিক্রি করা যায়। আমার এই দেশে গরু পালে আমি 3টে গরু পালি। 2টে গাই গরু আর হয়তো বাছুর থাকে, আড়ি থাকে। মনে করেন যে দুধের টাকায় ওগুলো মানুষ হওয়া যায়, নিজেরও চলে যায়। কৃষানীরা এখন শুধু বসত বাড়িতে সবজি চাষে সীমাবদ্ধ নয়, কৃষকদের পাশাপাশি কৃষানীরাও ছড়িয়ে পড়েছেন মাঠে ঘাটে বাণিজ্যিকভাবে সবজি আবাদে। এমনই একজন সফল কৃষানী রূপগঞ্জ উপজেলার পড়শি গ্রামের রহিমা আক্তার। স্বামীর মৃত্যুর পর নিজের মেয়েকে সঙ্গে নিয়ে শক্ত হাতে হাল ধরেছেন। তিনি করেছেন বেগুনের আবাদ, সফলও হয়েছেন। তিনি এবং তার মেয়ে সারা দিন বেগুন খেতে কাজ করেন। ফিতা পাইপের সাহায্যে পানি দেওয়ার সামর্থ্য নেই বলে তিনি নিজ হাতে বেগুন গাছে অল্প অল্প পানি দিচ্ছেন। এই সফল কৃষানীর জমিতে বিটি বেগুনের আবাদ করা হয়েছে। কৃষক ভাইদের জানা প্রয়োজন, বেগুনের প্রধান শত্রু হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ। এই মারাত্মক আক্রমণ থেকে বেগুনের ফলনকে রক্ষা করার জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যান তত্ত্ব গবেষণা কর্তৃক উদ্ভাবিত বেগুনের বীজে
ব্যাকটেরিয়া সমৃদ্ধ এক ধরনের জিন প্রবেশ করিয়ে দেয়। ফলে এই ব্যাকটেরিয়ার মাধ্যমে পোকা মারা যায়। এই ব্যাকটেরিয়া মানবদেহের কোনো ক্ষতি করে না। বিটি বেগুনে সাধারণত ডগা এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয় না, ফলে কৃষক প্রচুর ফলন পায়। বেগুনের জীবনকাল অন্যান্য সবজির চেয়ে একটু বেশি হয়। 140 দিন থেকে 170 দিন পর্যন্ত, অর্থাৎ 5 থেকে 6 মাস বেগুন পাওয়া যায়। বেগুন গাছের বেশ কয়েকটি পর্যায় থাকে, যেমন ফুল, কুঁড়ি এবং পরিপক্ক বেগুন। পরিপক্ক বেগুন উঠিয়ে নিলে 5 থেকে 7 দিনের মধ্যে কুঁড়ি আবারও পরিপক্ক বেগুনে পরিণত হয়। এভাবেই পর্যায়ক্রমে বেগুনের ফলন চলতেই থাকে। এজন্য বেগুনকে অনেক লাভজনক সবজি ফসল বলা হয়ে থাকে। রহিমা আক্তারের প্রযুক্তিলব্ধ বিটি বেগুনের চাষাবাদ দেখলে চোখ জুড়িয়ে যায়। কৃষকদের পাশাপাশি কৃষানীরা কৃষিকাজে এগিয়ে এলে দেশ দ্রুত এগোবে এবং কৃষির সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশ হবে স্বাবলম্বী। বেগুন চাষ করে বেগুন হয়, এটা যেমন আর কি কোনো মতন খাইতেছি চলতেছি, নিজের কাজ নিজে করতেছি, কোনো শরম নাই লজ্জা নাই, নিজেরটা নিজে করে ধরে খাইতেছি আর কি। স্বামী মারা গেছে অনেক বছর ধরে। আমার ছেলে একজন, মেয়ে হয়েছে 2 জন। মেয়ে বিয়ে দিছি, ছেলের বিয়ে করাইছে, আর মেয়ে রয়েছে। আমার এইসব ভরণ পোষণ করণ লাগে, লাইন করে লাগাইছি সুন্দর করে, এটা দাও পানি দিতেছি, নিজেরা করতেছি, খাটাছি, ঘরেরটা কাজ কইরা পরে এই বেগুন খেতে পরেই থাকি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। মাছে ভাতে বাঙালি। মাছ বাঙালির জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আগের দিনে প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছই দেশের চাহিদা মিটত। বর্তমানে সেই অবস্থা নেই বিধায় মাছ চাষের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আর বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের জন্য প্রয়োজন হয়ে পড়ছে মাছের উপর গবেষণা। মাছের সামগ্রিক বিষয় বিবেচনা করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের পাশাপাশি এর বিভিন্ন উপকেন্দ্রে নানান ধরনের গবেষণা পরিচালিত হচ্ছে। যশোর উপকেন্দ্র 2002 সালে তার যাত্রা শুরু করে। এই উপকেন্দ্র বাওর এলাকায় মাছ চাষের কার্যক্রম হাতে নিয়েছে। এখানে গবেষণার জন্য মোট 16টি পুকুর রয়েছে। হালদা নদী থেকে পোনা এনে ব্রুড মাছ তৈরি করে এখানে রেণু উৎপাদন করা হয়। তাছাড়াও কই, শিং এবং পাবদা মাছের পোনাও উৎপন্ন করা হয়। পাবদা গুলশা বাংলাদেশের একটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর মাছ। যশোরের চাষিরা এই মাছটি চাষ করতে চায়, বাট এই মাছের পোনা যশোরে বর্তমানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না। আমরা এই জন্য ময়মনসিংহ থেকে ছোট আকারের কিছু পাবদা গুলশার পোনা নিয়ে আসছি। এটা আমরা এখানে ব্রুড হিসাবে রেয়ারিং করতেছি। এখানে রেয়ারিং করার পরে এর পোনা উৎপাদন করে আমরা যশোরের চাষিদের কাছে ডিস্ট্রিবিউট করার জন্য চেষ্টা করব। মাছের যেন অন্তঃপ্রজনন সমস্যার সৃষ্টি না হয়, সেই জন্য মৎস্য চাষিদের প্রশিক্ষণের মাধ্যমে সচেতন করার চেষ্টা করা হয়। ভিয়েতনামি কই মাছের রোগবালাই জনিত সমস্যা নিরূপণ করা হয়েছে। পুকুরের আয়তন অনুযায়ী মাছ ছাড়া মাছের খাবার ব্যবস্থাপনা, পানির গুণগত মান নিয়ন্ত্রণ ছাড়াও বিনা খরচে পুকুরের পানি পরীক্ষা করে দিয়ে মাছ চাষিদের সহযোগিতা করা হয়ে থাকে। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক গবেষণা পরিচালনা করাই এই উপকেন্দ্রের প্রধান কাজ। যশোর উপকেন্দ্রের পরামর্শ এবং গবেষণালব্ধ জ্ঞান ব্যবহার করে অত্র এলাকার মাছ চাষিগণ অবশ্যই উপকৃত হবেন।
এখানে উদ্ভাবিত নানান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এলাকার মাছ চাষে আরেক ধাপ অগ্রগতি সাধিত হবে, সেটাই প্রত্যাশা। যশোর অঞ্চলে যে বিস্তৃত স্বাদু পানি রয়েছে, সেই স্বাদু পানিটাকে কিভাবে এর পরিবেশকে অক্ষুণ্ণ রেখে মৎস্য চাষের একটা স্থিতিশীল টেকসই উন্নয়ন করা যায় এবং মৎস্য চাষকে বাংলাদেশকে সমৃদ্ধ করা যায়, সে উদ্দেশ্য নিয়ে কিন্তু এই উপকেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে 2002 সাল থেকে বিভিন্ন সময় মাছের জাত কীভাবে উন্নয়ন করা যায়, বিশেষ করে কার্প জাতীয় মাছের এবং ব্রিডিং প্রোটোকল কীভাবে ডেভেলপ করা যায় সেগুলোর উপর কাজ হয়েছে। এবং সেগুলোর উপর কাজ হওয়ার পরে এখানে জানেন যে যশোরে এখন বাংলাদেশের মৎস্য সেক্টরের যে পোনা পাওয়া যায় সেটার প্রায় 60% যশোরের এই চাষরা থেকে আসে। আমাদের এই উপকেন্দ্র থেকে তৈরিকৃত যে ব্রিডিং প্রোটোকল এবং জাত উন্নয়নের পরে যে সমস্ত মাছ আমরা এখান থেকে তৈরি করেছি, সেগুলোর সুফলই কিন্তু আজকে যশোরের চাষাবাসী তথা বাংলাদেশের সমগ্র দেশের মানুষ মৎস্য সেক্টরের উন্নয়নের সুফল ভোগ করতেছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন